যে কোনো হত্যা করার আগে অপরাধীরা মনে করে তারা যে প্ল্যানটা করেছে সেটা ভেঙে পুলিশ তাদেরকে কোনো দিনই ধরতে পারবে না। এটা ভেবে অপরাধীরা এতটাই কনফিডেন্ট পেয়ে যায় যে তারা নিজেদের প্ল্যানেই খুঁত রেখে যায়। আজকের গল্পটা সেই রকম এক অপরাধীর, যে এতটাই কনফিডেন্ট ছিল যে সে হত্যাকাণ্ডটি করার পরও নিজের বাড়িতেই ছিল, কোথাও পালিয়ে না গিয়ে। কিন্তু প্ল্যানটা এতটাই ফুলপ্রুফ ছিল যে পুলিশ 24 ঘন্টার মধ্যেই তাকে ধরে ফেলে। এরপর আপনারা ভাবছেন 24 ঘন্টার মধ্যে কেস সলভ, মানে খুব ছোট্ট একটা কেস হবে হয়তো। না, ভুল ভাবছেন। 24 ঘন্টার মধ্যে অপরাধী গ্রেপ্তার হলেও তার ধরার পিছনে লাগানো ছিল পুলিশের 10টি টিম ও বিভিন্ন সিনিয়র ইন্সপেক্টর। হত্যাটাও ছিল সেই রকম নৃশংস হত্যাকাণ্ড। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ক্রাইম স্টোরি। আর এখনও যদি ক্রাইম স্টোরি বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এইরকম রহস্যময় অপরাধের গল্পগুলো জানার জন্য। মহারাষ্ট্রের রায়গড় জেলার মধ্যে পড়ে মাথেরান। কপিলদের ঘোরার জন্য খুব সুন্দর জায়গা। সেদিন তারিখ ছিল 12ই ডিসেম্বর 2021, রবিবার। সকাল 7টার সময় মাথেরানের সূর্যা কটেজের মালিক কেতন রমন যখন সমস্ত রুমে যায় তাদের অর্ডার নেওয়ার জন্য, তখন সে দেখে একটা রুমের দরজা হালকা খোলা রয়েছে। সে অর্ডার নেওয়ার জন্য নক করে, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজই আসছিল না। 2-3বার নক করার পরও যখন কোনো আওয়াজ আসছিল না, তখন কেতন রমন দরজা খুলে ভিতরে প্রবেশ করে আর দেখে ঘর একদম রক্তে ভেসে যাচ্ছে আর বেডের নিচে একটা হাত বেরিয়ে রয়েছে। সে যখন মাথা নিচু করে বেডের নিচে দেখে সে তো চমকে ওঠে, তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। কিছুক্ষণের জন্য সে স্তব্ধ হয়ে গেছিল, তার মুখ দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছিল না। আসলে বেডের নিচে একটা মাথাহীন মেয়ের ডেড বডি পড়েছিল, তার পরনেও কোনো পোশাক ছিল না। ডেড বডিটা ছিল পুরো নগ্ন, যেটা দেখে কেতন রমন তো ভালো রকমই শক পেয়েছিল। কিছুক্ষণের মধ্যে নিজেকে সামলে নিয়ে কেতন চিৎকার করে ওঠে, আর তাতে পাশের ঘরের লোকেরা সেখানে ছুটে আসে। তারপর পুলিশকে খবর দেওয়া হয়। মাথেরানের থানার এসপি খবর পাওয়া মাত্র টিম নিয়ে পৌঁছে যায় ঘটনাস্থলে। প্রাথমিক তদন্তে পুলিশের মনে হয়েছিল মেয়েটির বয়স 25 থেকে 26 বছর হবে হয়তো। আর প্রাথমিক তদন্তে পুলিশ এটাও জানতে পেরেছিল মেয়েটির হাতে একটি ট্যাটু রয়েছে, যেটাকেও কিছু ভারী জিনিস দিয়ে আঁচড়ে সেই ট্যাটুটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। এছাড়া প্রাথমিক তদন্তে পুলিশ আর অন্য কোনো তথ্য প্রমাণ সেখান থেকে খুঁজে পায়নি। পুরো ঘর তন্ন তন্ন করে খোঁজা হলেও তাতে পুলিশের হাতে কোনো ক্লু আসেনি। এরপর পুলিশ বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়, কেস রেজিস্টার করে তদন্ত শুরু করে। পুলিশ সবার প্রথমে কটেজে আসা গেস্টের লিস্ট চেক করে, আর তাতে জানতে পারে ওই রুমে আমজাদ খান ও রুবিনা বেগম বলে এক কাপিল রুমটি বুক করেছিল। কিন্তু এখানে কটেজ মালিকের একটু ভুল রয়েছে। আসলে কটেজ মালিক তাদের কোনো আইডি প্রুফ নিয়ে রাখেনি, বা তাদের আইডি প্রুফের কোনো নম্বর তারা লিখে রাখেনি, যেটা শুনে পুলিশের আগেই সন্দেহ হয়েছিল যে আসলে তারা রুবিনা আর আমজাদ কিনা। তাদের সন্দেহ থাকলেও তারা সেই রেজিস্টারে দেওয়া ঠিকানায় পৌঁছে যায় আমজাদ ও রুবিনার খোঁজ করতে। কিন্তু সেখানে গিয়ে পুলিশের সন্দেহটাই সত্যি হয়ে যায়। সেখানে আমজাদ আর রুবিনা বলে কেউ থাকে না, সেটা ছিল জাল ঠিকানা। তারা মিথ্যে পরিচয়ে রুম বুক করেছিল। এদিকে পোস্টমর্টম রিপোর্ট চলে আসে ততক্ষণে, যাতে জানা যায় মৃত্যুর আগে মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করা হয়েছে। তারপর ধারালো কোনো বস্তু দিয়ে মেয়েটির মাথাটি কেটে আলাদা করা হয়েছে। কিন্তু পুলিশের হাতে মেয়েটির কোনো পরিচয় ছিল না। তদন্ত কোন দিকে এগোবে পুলিশ সেটাই বুঝতে পারছিল না, কারণ কটেজের ভিতরে কোনো সিসিটিভি লাগানো ছিল না। এরপর পুলিশ মাথেরানের সূর্যা কটেজের আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে, আর তাতে সন্দেহজনক একটা ছেলেকে দেখতে পাওয়া যায়, যার মুখে মাস্ক পরা ছিল, যার পিঠে একটা ব্যাগ ছিল, যেটাও দেখতে খানিকটা ভারী মতোই দেখাচ্ছিল। সে সেই ব্যাগটা নিয়ে হন্তদন্ত হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। আরও একটা সিসিটিভিতে একটি মেয়েকে কটেজে আসতে দেখা গেছিল ঘটনার আগের দিন, যার মুখেও মাস্ক পরা ছিল। পুলিশ অনুমান করছিল এই মেয়েটিই খুন হয়েছে হয়তো। এরপর পুলিশ ছেলেটি যে রাস্তা দিয়ে গেছে তার সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে, আর তাতে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে রেল স্টেশনে সিসিটিভিতে দেখা যায় ছেলেটির কাঁধে যে ব্যাগটা ছিল কেমন যেন একটা হালকা হয়ে গেছে, যেন তার মধ্যে থেকে কিছু বার করে ব্যাগটাকে খালি করে দেওয়া হয়েছে। পুলিশের মনে সন্দেহটা আরেকটু বাড়ে। তারপর পুলিশ দুটো সিসিটিভির মাঝখানে পুরো জায়গাটি স্নিপিং ডগ দিয়ে ভালো করে তল্লাশি চালায়, আর তাতে রেল স্টেশনের পাশে এক 250 ফিট গভীর খাদ থেকে একটি পলিথিন ব্যাগ পাওয়া যায়।
যার মধ্যে একটি কাটা মাথা ছিল। পুলিশের আর বুঝতে দেরি হয় না যে ওই মাথাটি ডেড বডিরই। এবার পুলিশ ছেলেটি যেখানে যেখানে গেছে ট্রেনে ওঠার আগে আশেপাশের সমস্ত সিসিটিভি থেকে তাকে ট্র্যাক করা শুরু করে। এদিকে পুলিশের আরও একটা টিম মেয়েটির পরিচয় খুঁজতে ব্যস্ত ছিল। তারা কাটা মাথাটির সঙ্গে সঙ্গে পুলিশ মেয়েটির পার্সও পেয়েছিল আশেপাশ থেকে। যাতে তো কোনো ডিটেলস তথ্য ছিল না, কিন্তু সেই পার্সে একটা হসপিটালের কার্ড ছিল, যেটা নিয়ে পুলিশ হসপিটালে পৌঁছে যায়। আর যেহেতু মাথাটা পাওয়া গেছিল, তাই মুখের ছবিটা নিয়েও হসপিটালে জিজ্ঞাসাবাদ করা হয়। আর তাতেই সব তথ্য উঠে আসে মেয়েটির সম্বন্ধে। আসলে মেয়েটির নাম পুনম পাল, যে গোড়েগাঁওয়ের এক হসপিটালে নার্সের কাজ করত। সে দুদিন আগেই এই হসপিটালে ভিজিট করেছিল তার নার্সের কাজ সম্বন্ধে কিছু জানার জন্য। ওদিকে ছেলেটির মুভমেন্ট ট্র্যাক করতে করতে এমন এক সিসিটিভিতে দেখা যায় ছেলেটি একটি এটিএমে গেছিল। সেখানে কিছু ট্রানজ্যাকশনও করেছিল সে, যার উপর ভিত্তি করে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের দ্বারা ঠিকানা খুঁজে বার করে পুলিশ আর পৌঁছে যায় তার বাড়িতে। বাড়িতে পৌঁছে পুলিশ নক করে দরজায়। পুলিশকে দেখে তো সে অবাক হয়ে যায়। ছেলেটি ভাবছিল এত কিছু করে সব তথ্য গায়েব করার পরও পুলিশ কীভাবে তাকে খুঁজে পেল। তারপর পুলিশের কাজ পুলিশ করে। জিজ্ঞাসাবাদে ছেলেটির আচরণে একটুও চেঞ্জেস ছিল না, তার অ্যাটিটিউডের একটুও ঘাটতি ছিল না, তার মধ্যে কোনো অনুশোচনা ছিল না যে সে একটি হত্যা করেছে। আসলে মেয়েটির নাম ছিল পুনম পাল। গোড়েগাঁওতে একটি হসপিটালে নার্সের ট্রেনিং করতো সে। আর ছেলেটি রামশিলোচন পাল পানবেলে থাকতো। সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল আর আইটি কোম্পানিতে ভালো জব করতো। দুজনে ছিল স্বামী স্ত্রী। তাদের বিয়ে হয়েছিল 21শে মে 2021। দুটো পরিবারের সহমতি নিয়েই তাদের বিয়ে দেওয়া হয়েছিল। আসলে দুটো পরিবার উত্তরপ্রদেশের সন্ত রবিদাস নগরের প্রতিবেশী ছিল, তাই দুটো পরিবারই দেখাশুনো করে তাদের মেয়ে আর ছেলেকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু কিছু কিছু নিয়ম রীতিনীতির জন্য তাদের আলাদা থাকার প্রথা ছিল, তাই তারাও আলাদা থাকতো। আলাদা থাকলেও তারা নিজেদের মধ্যে যোগাযোগ রাখতো। যেহেতু তাদের বিয়ে হয়ে গেছিলো, তারা দেখা করতো, গল্প করতো। এই গল্পের মধ্যেও রামশিলোচন পুনমকে একদিন তার পাস্ট লাইফের কথা জিজ্ঞাসা করে। রাম নিজেও তার স্ত্রীকে নিজের পাস্ট লাইফ সম্বন্ধে সব গল্প করত। তাই পুনম মনে করেছিল হয়তো রাম ওপেন মাইন্ডেড, তাই তাকে পাস্ট লাইফের সমস্ত কথা বলা যায়। এই ভেবে পুনমও তার পাস্ট লাইফের সম্বন্ধে সব কিছু বলে ফেলে রামের কাছে। তার সাথে এর আগে এক ছেলে রিলেশন ছিল, সেটা টেকেনি। রাম তখন কিছু না বললেও এটা মেনে নিতে পারেনি যে তার স্ত্রীর সাথে বিয়ের আগে অন্য কোনো ছেলের সম্পর্ক ছিল। তারপর থেকে পুনম কাউকে ফোন করলেই রামের সন্দেহ হতো যে পুনম এখনও কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্কে বেঁধে রয়েছে। এই সন্দেহের জেরেই সে তার স্ত্রীকে মারার এই নৃশংস প্ল্যানটা করে। এই প্ল্যানটা করার আগে রাম অনেক ক্রাইম সিরিজ, মুভিজ প্রভৃতি রিসার্চ করে, তারপর এই হত্যাটা করে। এরপর পুলিশ যখন জিজ্ঞাসা করে মাথাটা কেটে নিয়ে যাওয়ার কারণ কি, তখন রাম জানায় যদি বডির পরিচয়ই না পাওয়া যায় তখন পুলিশ কেসটা তাড়াতাড়ি বন্ধ করে দেয়। সেই জন্যে প্রথমে রাম পুনমের সাথে শারীরিক সম্পর্ক করার পর তাকে গলা টিপে হত্যা করে। হত্যা করার পর তার মাথাটা কেটে ও অন্যান্য সমস্ত তথ্য নিয়ে, এমনকি জামা কাপড় পর্যন্ত নিয়ে সে চলে গেছিল, যাতে বডিটাকে আইডেন্টিফাই না করা যায়। এগুলো রামশিলোচন নিজেই স্বীকার করেছে পুলিশের কাছে। এরপর পুলিশ রামশিলোচনকে গ্রেপ্তার করেছে আর এখন তার বিচার চলছে আদালতে। তাহলে আপনাদের কি মনে হয়, বিয়ের আগে রিলেশন থাকা কি অপরাধ, নাকি সেটা প্রকাশ পাওয়া অপরাধ? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। আজ আসি, দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে। ধন্যবাদ।